আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। এই খবরটি ইরানের জন্যে খুবই ভালো খবর এবং এর চেয়ে ভালো খবর ইরানের জন্য আর কিছু হয় না। খবরটি হলো যে ইরানের উপর থেকে তেল বিক্রির নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। এটি মুখের কথা নয়, কাগজে কলমে তারা অনুমোদন দিয়েছে যে ইরান তেল উৎপাদন করতে পারবে এবং বিশ্বের যেকোনো দেশে তেল বাজারজাত করতে পারবে, রপ্তানি করতে পারবে এবং এজন্যে একটা সার্টিফিকেট ইস্যু করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের যে অর্থমন্ত্রী রয়েছেন তিনি এই তথ্যটি জানিয়েছেন। এর অর্থ কি দাঁড়াচ্ছে? এর অর্থ দাঁড়াচ্ছে যে ইরান এখন যে কোনো দেশের উদ্দেশ্যে যে কোনো তাদের যে তেলবাহী জাহাজগুলো আছে সেগুলো রওনা করে দিতে পারবে। চীন কিনতে পারবে, ভারত কিনতে পারবে। এমনকি যুক্তরাষ্ট্র ইরান থেকে এখন জ্বালানি তেল কিনতে পারবে। যুক্তরাষ্ট্রের বাজারও ইরানের জন্য খুলে গেল। তাহলে সুপ্রিয় দর্শক, ইরান এই সুবিধা কতদিন পর্যন্ত পাবে? ইরান এই সুবিধাটা পাবে আগামী ৬০ দিন পর্যন্ত। অর্থাৎ যে ৬০ দিন পর্যন্ত ইরান এবং যুক্তরাষ্ট্র নিজেদের ভেতরে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটা চুক্তিতে পৌঁছানোর জন্য আলোচনা করবে, এ সময়টিতে এসে ইরান নিজেদের তেল বিক্রি করার এই অবাধ স্বাধীনতা ভোগ করতে থাকবে। ফলে তেল বিক্রি এবং এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কারণে ব্যাংকিং সিস্টেমেও ইরান প্রবেশাধিকার পাবে এবং ডলারেই ইরান তেল বিক্রি করতে পারবে, বিভিন্ন দেশ থেকে ডলার তার দেশে আনতে পারবে। ফলে এর আগে ইরানের যে $120 বিলিয়ন বিভিন্ন দেশে আটকা রয়েছে আগে তেলের দামের, সেগুলো পাওয়ার জন্য ইরানের জন্য একটা পথ খুলে গেল। এমনকি সুইজারল্যান্ডে যে বৈঠক তাদের হয়েছে সে বৈঠকের পরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন যে আগের টাকার কিছু অংশ ছাড় হয়েছে। ফলে ইরানে এখন একটা ডলারের প্রবাহ হবে। ইরানে ডলারের প্রবাহ হওয়ার মানেটা কি ইরানিদের জন্য? মানে হলো যে ইরানের মুদ্রার দাম বা মূল্য ডলারের তুলনায় স্থিতিশীল হয়ে আসবে। যখন ইরানে অর্থনৈতিক দুরবস্থার পরে একটা আন্দোলন হয়েছিল ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সময়ে, তখন $1 দাম 14 লাখ ইরানি রিয়ালে হয়েছিল, উন্নীত হয়েছিল। পরে পরিস্থিতি আরো খারাপ হয় এবং একদিন এমন সময় আসে যে $1 দিলে 18 লাখ রিয়াল পাওয়া যেত ইরানে। $1 মানে বাংলাদেশের টাকায় 120 টাকা ধরুন। তাহলে বুঝতে পারছেন যে ইরানের স্থানীয় মুদ্রার মান কত নিচে পড়ে গেছে এবং তারা যদি কোনো কিছু আমদানি করে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে কিছু আনতে চায়, সেটা ডলারে যদি ক্রয় করতে হয় তাহলে তাদেরকে কি পরিমাণ খরচ করতে হয় সেটি আপনারা বুঝতেই পারছেন। এখন ইরানের জন্য আমদানিও সহজ হবে। ইরান কি পরিমাণ তেল এখন বিক্রি করতে পারবে এটার কোনো ধরাবাঁধা ব্যারেল হিসাব করে দেয়া নেই। ইরানের ক্যাপাসিটিতে যা আছে এখন ইরান যতটুকু উৎপাদন করতে পারে পুরোটাই ইরান বিক্রি করতে পারবে। এই যে যুদ্ধকালীন যে সময়টা গেছে সে সময়ে হিসাব অনুযায়ী ইরান প্রতিদিন 18 লাখ ব্যারেল তেল বিক্রি করতে পারত। এই যুদ্ধ লেগে যাওয়ার আগে নানান নিষেধাজ্ঞার কারণে ইরান প্রতিদিন 16 লাখ ব্যারেল তেল বিক্রি করতে পারত। এখন এইসব তেলের অনেকগুলোই গোপনে বিক্রি করতে হতো, যে কারণে ইরান তেলের বাজার মূল্যের চেয়ে কম টাকা পেত। এখন ইরান বাজার মূল্যে কম্পিটিশন করে তেল বিক্রি করতে পারবে। এর আগে এই ইরানের উপরে তেল বিক্রি নিষেধাজ্ঞা 2012 সালে শুরু হয়। 2012 সালের আগে ইরান মোটামুটিভাবে 21 থেকে 22 লাখ ব্যারেল তেল প্রতিদিন বিক্রি করতে পারত। 2015 সালে ইরানের তেল বিক্রি অনেক কমে আসে। সেটি 11 লাখ ব্যারেলের মতো তখন হিসাব করা হয়েছিল যে ইরান প্রতিদিন ওই পরিমাণ তেল বিক্রি করতে পারত। এবং এরপরে এই যে চুক্তিটা হয় 2015 সালে, চুক্তির পরে আরো প্রতিদিন 10 লাখ ব্যারেল তেল অর্থাৎ 21 লাখ ব্যারেল তেল ইরান বিক্রি করতে পারত। এই হলো ইরানের তেল বিক্রির ইতিহাস। কিন্তু ইরান হলো পৃথিবীর 5টি তেল সমৃদ্ধ দেশের একটি। শুধুমাত্র যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার অংশ না হওয়ার কারণে ইরান এতদিন এই তেল বিক্রি করতে পারত না। এখন যুক্তরাষ্ট্র কেন ইরানের তেল বিক্রি ওপেন করে দিল? কারণ নেগোসিয়েশনের সময় ইরানের তরফ থেকে যুক্তি দেওয়া হয়েছে যে তেল বিক্রির জন্য মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো যেই সুবিধা ভোগ করে, ইরানেরও একই সুবিধা পাওয়ার অধিকার রয়েছে। না হলে হরমুজ প্রণালী দিয়ে অন্য সবার তেল যাবে বিক্রির জন্য, ইরানের তেল যাবে না, এটি তো হতে পারে না।
এই কথাগুলো ইরানের নেতারা আগেও বলেছে, বিভিন্ন গণমাধ্যমে এগুলো এসেছে। এখন যুক্তরাষ্ট্র মোটামুটিভাবে মরিয়া হরমুজ প্রণালী ওপেন করে দেওয়ার জন্য। ফলে হরমুজ প্রণালীটাকে সবার জন্য ওপেন করে দেয়া, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যে প্রভাব সেগুলো অটুট রাখার জন্য ইরানের এই তেলের উপরে নিষেধাজ্ঞাটা যুক্তরাষ্ট্রকে মেনে নিতে হয়েছে, সেটি বোঝাই যাচ্ছে। কিন্তু তারপরেও এটি একটি ভালো দিক যে যেসব কথা যুক্তরাষ্ট্র বলছে এই চুক্তির শর্ত হিসেবে, সেসব কথাগুলো মেনে চলছে এখনো পর্যন্ত। ফলে দুই পক্ষের ভিতরে একটা বড় ধরনের সমঝোতা হতে পারে বলে একটা আশাবাদ এখন জেগে উঠছে। এ ব্যাপারে ইসরায়েলের মনোভাব এখনো জানা যায়নি, কিন্তু অনেকে অনুমান করেন যে এই পুরো বিষয়টিকে ইসরায়েল নিশ্চয়ই খুব ভালো চোখে নেবে না। তাহলে ভবিষ্যতে কি হতে পারে বলে আপনারা মনে করেন? সুপ্রিয় দর্শক, আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে এবং মধ্যপ্রাচ্যের জটিল বিষয়গুলো যদি সহজে জানতে চান, তাহলে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।